ওয়েলকাম টু সাইদ ক্লাস। আজকে তোমাদের আমি অনুপাত সমানুপাত অধ্যায়টা করাবো। সেটা করার আগে তোমাদেরকে কিছু বেসিক ধারণা রাখতে হবে। সেগুলো কি? দেখো, এ ইজ টু বি, আমি একটা অনুপাত নিলাম। এখানে একে বলা হয় পূর্বপদ ও বি কে বলা হয় উত্তরপদ। এখন তাহলে আমরা দেখছি যে একটা অনুপাতের প্রথমে যে সংখ্যা থাকে সেটাকে বলা হবে পূর্বপদ, এবং 2 নম্বরে যে সংখ্যাটা থাকবে সেটাকে বলা হবে উত্তরপদ। অর্থাৎ অনুপাতের বা ইস্টুর পরে যে সংখ্যাটা থাকবে সেটা উত্তরপদ, আর ইস্টুর আগে যে সংখ্যাটা থাকবে সেটা হলো পূর্বপদ। এবার আমি একটা সংখ্যা ধরলাম 3:2। 3:2 এই সংখ্যাটাতে 3কে বলবো আমি পূর্বপদ আর 2কে বলবো আমি উত্তরপদ। অর্থাৎ ইস্টুর আগের যে সংখ্যা সেটা পূর্বপদ এবং ইস্টুর পরের যে সংখ্যা সেটাকে বলবো উত্তরপদ। এখন যদি a বাই বি এই মানটা 1-এর থেকে বড় হয় তাহলে সেগুলোকে বলবো আমি গুরু অনুপাত। সেই অনুপাতগুলোকে বলবো আমরা গুরু অনুপাত। আর যদি a বাই বি এর মান 1-এর থেকে ছোট হয় তাহলে সেগুলোকে বলবো আমি লঘু অনুপাত। তাহলে দেখো, তোমাদেরকে এই যে ধারণাটা আমি দিলাম এটা কিন্তু তোমাদের একদম ভালোভাবে মনে রাখতে হবে যে গুরু অনুপাত কোনগুলো, লঘু অনুপাত কোনগুলো। আমি একটা এক্সাম্পল নিলাম তোমাদের সামনে। যেমন এক্সাম্পলটা নিচ্ছি, দেখো এখানে আমি নিলাম গুরু অনুপাতে 3:2। 3:2। এখন এই সংখ্যাটা গুরু অনুপাত, সেটা আমরা কিভাবে বুঝবো এই 3:2 সংখ্যাটা গুরু অনুপাত? সেটা হলো, তুমি এই 3:2 মানে 3/2। এখন 2 দিয়ে 3কে ভাগ করো, তাহলে দেখো 2 একে 2, 3 থেকে 2 বাদ দিলে 1, দশমিক দিলাম 0, 5 দুগুণে 10, তাহলে এটা কত হলো? 1.5। এখন এই 1.5টা দেখো 1-এর থেকে অবশ্যই বড়। যদি 1-এর থেকে বড় হয় তবে সেই অনুপাতকে বলবো আমরা গুরু অনুপাত। এখন আমি আর একটা সংখ্যা নিলাম, ধরো আমি নিলাম 4:5। এই সংখ্যাটাকে আমি লঘু অনুপাত বলবো। কেন? এটা তুমি ভাগ করো, 5 দিয়ে 4কে ভাগ করছি, তাহলে দশমিক নিয়ে 0 নিতে হচ্ছে, 5-এ আসছে 40। এই সংখ্যাটা কত? 0.8। এই 0.8 এই সংখ্যাটা কি আমার কি 1-এর থেকে ছোট? যদি 1-এর থেকে ছোট হয় তাহলে আমরা সেই সংখ্যাকে বলবো লঘু অনুপাত। আরো কিভাবে বোঝা যায়? আমরা একটু আগে শিখলাম যে এটাকে বলা হবে পূর্বপদ, এটাকে বলা হবে উত্তরপদ। যদি উত্তরপদ ছোট হয় তাহলে সেটা হলো গুরু অনুপাত, আর যদি উত্তরপদ বড় হয় তাহলে সেটাকে বলা হবে লঘু অনুপাত। কিংবা আর একটা ভাবে মনে রাখতে পারো, যদি পূর্বপদ বড় হয় উত্তরপদের চেয়ে তাহলে সেটাকে বলবো আমরা গুরু অনুপাত। যদি পূর্বপদ ছোট হয় উত্তরপদের থেকে সেটাকে বলবো আমরা লঘু অনুপাত। ভাগ না করে আমরা এটা দেখেই বুঝে নিব যে সেটা গুরু অনুপাত হবে না লঘু অনুপাত হবে। আরো কি আছে? আরো আছে তোমাদের সমানুপাত। সেটা হলো যদি a এর মান এবং b এর মান যদি সমান হয় তাহলে সেটাকে বলা হবে সমানুপাত। তাহলে সমানুপাতটা কি? যদি a এর মান এবং b এর মান দুটো যদি সমান হয়। এক্সাম্পল হিসাবে যদি আমি বলি, ধরো পূর্বপদ 2, উত্তরপদ 2। যদি পূর্বপদ এবং উত্তরপদ দুটোই সমান হয় তাহলে সেই অনুপাতগুলোকে আমরা বলবো সমানুপাত। আর কি আছে তোমাদের? আর আছে বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাত। বিপরীত অনুপাত। বিপরীত অনুপাতের আমি এক্সাম্পল নিচ্ছি। ধরো আমি একটা বিপরীত একটা অনুপাত দিলাম a:b। এখন এই a:b এর বিপরীত অনুপাত আমরা কিভাবে বের করব? এই a:b টাকে আমরা জাস্ট উল্টে দেব। কি হবে? a:b আছে, এটাকে আমরা করে দেব b:a। তার মানে এটা হয়ে গেল আমার বিপরীত অনুপাত। তাহলে আমাদের বিপরীত অনুপাত কিভাবে বের করব সেটাও বুঝতে পারলে।
তাহলে আমাদের প্রথম থেকে যেগুলো হলো সেগুলো একবার জাস্ট তোমরা দেখে নিবে, তাহলে কিন্তু এই অধ্যায়টা একদম তোমাদের ইজি হয়ে যাবে। আর একটা জিনিস জানতে হবে, সেটা হলো আমাদের জানতে হবে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। যৌগিক অনুপাত ও মিশ্র অনুপাতটা কি, সেটা হলো আমি এখানে করে দিচ্ছি তোমাদের। যৌগিক অনুপাত কি আছে, আর যৌগিক অনুপাত, এই যৌগিক অনুপাতকে আর একটা নামে ডাকে, সেটা হলো মিশ্র অনুপাত, বা এটাকে ডাকা হয় মিশ্র অনুপাত নামে। তাহলে এই যৌগিক অনুপাতটা কি বা মিশ্র অনুপাতটা কি, আমি এখানে দেখো একটা অনুপাত লিখছি A:B, আর একটা লিখলাম C:D। এই যে দুটো অনুপাত লিখেছি A:B এবং C:D, এই দুটি অনুপাতের আমাকে মিশ্র অনুপাত কিংবা যৌগিক অনুপাত নির্ণয় করতে হবে। সেটা কিভাবে নির্ণয় করব? এই যে অনুপাত দুটো আছে, এদের যদি আমি যৌগিক অনুপাত নির্ণয় করি, তাহলে দেখো এখানে দুটো অনুপাত আছে। এখন এই যে অনুপাতটা আছে এর পূর্বপদ A, এই যে অনুপাতটা আছে এর পূর্বপদ হলো C। তাহলে একটার পূর্বপদ A আর আরেকটা অনুপাতের পূর্বপদ আছে C। আমার যেটা করতে হবে সেটা হলো এই যে অনুপাত দুটোর পূর্বপদ আছে সেই পূর্বপদ দুটোকে আগে গুণ করে দিতে হবে। তারপরে ইজ টু, এদের দেখো উত্তরপদ আছে B আর D, এই B ও D কে গুণ করে দাও। এটা হয়ে গেল আমার যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। এটা দুটো অনুপাত আছে, যদি তিনটে থাক, চারটে থাক, পাঁচটা থাক, যতগুলোই অনুপাত থাক না কেন, একই নিয়ম। সেই ক্ষেত্রে আমাদের পূর্ব পদগুলোকে গুণ করে দিতে হবে, ইজ টু পরে উত্তর পদগুলোকে গুণ করে দিতে হবে। তোমাদের প্রথম অধ্যায়ে কেউ যদি এই জিনিসটা ভালো করে, অর্থাৎ এখানে যেটা আমি বুঝিয়ে দিলাম, এটা যদি তোমরা ভালো করে দেখে নাও, তাহলে অধ্যায়টা তোমাদের আরো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। দেখো দেখো প্রথম অধ্যায়ে একের 1 নাম্বার অঙ্ক। আমরা এখন যেটা করছি সেটা হলো কোষে দেখি 5.1। কোষে দেখি 5.1, 1-1 আছে 4 মাস এবং 1 বছর 6 মাস। এটার তোমাকে অনুপাত নির্ণয় করতে হবে, এবং সেই অনুপাতটা সমানুপাত না গুরু অনুপাত না লঘু অনুপাত সেটা বুঝে লিখতে হবে। সেই ক্ষেত্রে প্রথমে আছে 4 মাস এবং 1 বছর 6 মাস। এখন এই যে 1 বছর 6 মাস, এই কথাটাকে আমাকে মাসে কনভার্ট করতে হবে। তাহলে মাসে করব কিভাবে? আমরা জানি 1 বছর কত মাসে হয়? 12 মাসে। তাহলে 1 বছর 12 মাসে, তাই এখানে 1-এর সঙ্গে 12 গুণ করলাম, তাই এটা কি হয়ে গেল? আমার বছরটা মাসে হয়ে গেল। আর এখানে 6 মাস আছে, তাহলে পুরোটা আমার মাসে হলো। এখন দেখো 12 কে 12, 6 মাস, 12 আর 6 যোগ করলাম, তাহলে হয়ে গেল আমার 18 মাস। এখন আমাকে কি নির্ণয় করতে বলেছে? 4 মাস এবং 1 বছর 6 মাস এর অনুপাত। সেটাই করব, যে 4 মাস, 1 বছর 6 মাস মানে 18 মাস, 18 মাস এর অনুপাত সমান, দেখো এখানে 4 মাস আছে, তাহলে 4 ইজ টু 18 মাস পেয়েছি, 1 বছর 6 মাস মানে ইজ টু 18। এখন এই যে 4:18 পেলাম, এটা কিন্তু আমার অনুপাত নির্ণয় করা হয়ে গেল।
কিন্তু এটাকে আমাকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। লঘিষ্ঠ আকার অর্থাৎ এদেরকে যত মানে কাটাকাটি করে ছোট করা যায় সেটা করতে হবে। তো যদি তোমরা এখানে কাটাকাটি না করতে পারো তাহলে তোমরা রাফলি ভাবে করতে পারো। 4:18 আছে, তার মানে এটা 4/18 লিখতে পারি। এখন 2 দিয়ে যদি আমরা কাটি, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, তাহলে এটা অ্যাকচুয়ালি আমার 2:9। এবার দেখো, এই যে আমি অনুপাতটা পেলাম, এই অনুপাতে পূর্বপদ হলো 2, উত্তর পদ হলো 9। আমি একটু আগে বললাম যদি উত্তর পদ বড় হয় তাহলে সেই অনুপাতকে আমরা বলবো লঘু অনুপাত। যদি আমার উত্তরপদ বড় হয় তাহলে সেটাকে আমরা বলবো লঘু অনুপাত। তাহলে আমরা এটাই লিখে দেবো যে 2:9 অনুপাতটি লঘু অনুপাত। বুঝে লিখতে বলেছে। এবার এটা হলো এ অনুপাতটা লঘু অনুপাত কেন হবে? তুমি যদি 2কে 9 দিয়ে ভাগ করো তাহলে সেই সংখ্যাটা কিন্তু 1-এর থেকে ছোট হবে। কারণটা কি? কারণটা আমরা লিখে দেব অনুপাত। কারণ 2/9 এই যে সংখ্যাটা আমরা যদি ভাগ করি তাহলে এটা 1-এর থেকে অবশ্যই ছোট, তাই এটা আমার এই 2:9 অনুপাতটি লঘু অনুপাত। দেখো এবার আমরা পরের অঙ্কগুলো করব। দেখো 2 নাম্বার কি আছে, 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। তাহলে প্রথমে যেটা করব সেটা হলো এই যে 1 টাকা 25 পয়সা এই সংখ্যাটাকে আমি পয়সাতে কনভার্ট করে নিব। কিভাবে করছি দেখো, 1 টাকা আছে, তার মানে 1 টাকা সমান আমি কি করব এখন পয়সাতে কনভার্ট করব। 1 টাকা সমান কত পয়সা? 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 1-এর সঙ্গে আমি এখানে 100 গুণ করলাম, যোগ এখানে কি আছে 25। তাহলে পুরোটাই আমার এখন পয়সাতে কনভার্ট হলো। তাহলে 100 একে 100 যোগ 25 পয়সা, তার মানে এটা হলো আমার 125 পয়সা। এখন দেখো আমাকে বলেছে 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সার মধ্যে অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে সেটাই করব আমরা এখানে। 75 পয়সা ও 1 টাকা 25 পয়সা মানে 125 পয়সা অনুপাত সমান কি হবে? 75 আছে আর 125 আছে, তাহলে আমরা এটা করতে পারি 75:125। এটাকে এবার আমাকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। লঘিষ্ঠ আকারে কিভাবে করব? দেখো 75/125, যদি লাস্টে যদি কোনো সংখ্যা লাস্টে যদি 5 থাকে তাকে কিন্তু 5 দিয়ে কাটা যায়। দুটো সংখ্যারই দেখো লবেরও 5 আছে লাস্ট সংখ্যা এবং হরেরও কিন্তু লাস্ট সংখ্যা 5 আছে, তার মানে 5 দিয়ে থেকে কাটবে। 5 একে 5, 5×5 = 25, 5 দুগুণে 10, 5×5 = 25। তাহলে প্রথমে কি হলো আমার 15:25 5 দিয়ে কাটার পর। আরো কি হচ্ছে, আরো কাটছে কি দেখতে হবে। 5 দিয়ে যদি আবার কাটি, দেখো এখানেও 5 আছে, এখানেও 5 দিয়ে কাটলে 3×5 = 15, 5×5 = 25। তার মানে এটা হলো আমার 3:5। এই ক্ষেত্রে দেখো উত্তরপদ বড় আছে, তার মানে এটাকে আমরা কি অনুপাত বলবো? যদি উত্তরপদ বড় হয় তাহলে সেটা হলো লঘু অনুপাত। অতএব 3:5 অনুপাতটি লঘু অনুপাত। কারণ 3/5 এই সংখ্যাটি 1-এর থেকে ছোট। দেখো এবার আমরা তার পরের অঙ্কটা দেখব। নেক্সট অঙ্ক, নেক্সট কি আছে,
60 সেন্টিমিটার ও 0.6 মিটার। আমাদের তোমাদের এই সেন্টিমিটার, মিটার এগুলো কনভার্ট করে জানতে হবে কিভাবে করে। এক কথা, তোমাদের যে 7টা আমাদের মেন যে একক, যেগুলো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, একদম কিলোমিটার থেকে মিলিমিটার পর্যন্ত যে এককগুলো আছে সবগুলো তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। এবং পরপর আমাকে কি কি আছে সেন্টিমিটারের মিটার এখন গণ: কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। দেখো এখানে কিন্তু মিটার আছে, তাহলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তাহলে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, ক ঘর? 3 ঘর। এখন কি কি পাচ্ছি দেখো, আমি পুরো সবগুলো লিখছি না। মিটার, ডেসিমিটার আর সেন্টিমিটার। এখন এই যে এককগুলো আছে, আমাকে মিটার থেকে ডেসিমিটার করাটা সহজ হবে। যদি সেন্টিমিটার থেকে মিটার করতে যায় তাহলে ভাগ করতে হবে, এবং ভাগ অনেকের কাছে কঠিন মনে হয়। তা আমরা সবসময় মিটার থেকে সেন্টিমিটার অর্থাৎ গুণ করার দিকে যাব। অনুপাতের অঙ্ক যখন করতে দিবে তখন আমরা অবশ্যই যে দিকটা গুণ করতে হবে সেই দিকটার দিকে যাব। যেমন আমরা ওখানে কি করছিলাম, যখন 1 টাকা দেওয়া ছিল সে টাকাকে দেখো পয়সা করছিলাম, কখনো কিন্তু পয়সাকে টাকা করছি না। এখানে এই ক্ষেত্রে তাই করব, আমরা মিটারকে সেন্টিমিটার করব। তাহলে এখানে কি আছে? 0.6 মিটার, 0.6 মিটার। এখন এই 0.6 এই সংখ্যাটাকে আমাকে সেন্টিমিটারে করতে হবে। কি করতে হয়? যখন আমরা নিচে নামবে তখন সেটা গুণ হয়, যেখান থেকে আমি শুরু করব সেটাকে 1 ধরতে হয়, এবং যত ঘর যাব তটা 0। তাহলে মিটার থেকে যাচ্ছি সেন্টিমিটারে, তাহলে মিটারকে ধরবো 1, মিটারের পরে যত ঘর যাচ্ছি, কত ঘর যাচ্ছি দেখো, 1 ঘর, 2 ঘর, তাহলে দুটো 0, 100 গুণ এত সেন্টিমিটার। পরে দেখো, এখন এই গুণটা আমরা করব। এই গুণটা করার জন্য ঠিক আছে, আমি এমনি জাস্ট তোমাদের করছি 100 0.6 গুণ করছি। তাহলে দেখো 0 0 6 কে 6 শূন্য দিয়ে গুণ করছি, 0 0 0, তাহলে 0 0 6 0, একটার আগে দশমিক, তাই এখানে হয়ে গেল 60.0। এখন যদি আমরা এটা তাহলে এটা অ্যাকচুয়ালি হলো আমার 60, অ্যাকচুয়ালি 60, তাহলে 60 সেন্টিমিটার। যদি গুণ না করতাম, গুণ না করে এটা এটা করা যায় কিভাবে? যখন তোমাদের এই 1-এর পরে 0 থাকবে, এগুলো দিয়ে ভাগ করা এবং গুণ করা দুটোই সহজ। গুণের ক্ষেত্রে এখানে দেখো কটা 0 আছে, দুটো 0 আছে, তার মানে দশমিকের পরে 2 ঘর যাবে, দশমিকের পরে 2 ঘর। দেখছি দশমিকের পরে একটা 6 আছে, তারপরে কিছু না, মানে একটা 0 নিব, তাহলে 2 ঘর হয়ে গেল, 6 0। বুঝতে পেরেছো? এইভাবে আমরা কনভার্ট করতে পারি। এরকম আমি যদি একটা উদাহরণ তোমাকে দিই, 6.532, এটাকে আমি 100 এটা দিয়ে গুণ করতে বলছি। তাহলে এই গুণটা কিভাবে করব? তুমি দশমিকের পরে 2 ঘর যাও, দশমিকের পরে কি আছে, 5 আর 3, তার মানে এটা হবে 653, 2 ঘর গেলাম দিয়ে দশমিক দেবো, হয়ে গেল এই গুণটা। গুণ আমাকে করার এখানে দরকার নেই। ঠিক আছে, এবার কি বলেছে এখানে, 60 সেন্টিমিটার ও, আবার তো এটা 60 এসেছে, তাহলে 60 সেন্টিমিটার এর অনুপাত কি হবে, 60:60। তার মানে 60 60 একই তো, তার মানে 1:1। এরকম যদি হয় তাহলে সেটাকে কি অনুপাত বলবো আমরা? আমরা বলবো সেটাকে সমানুপাত। তাহলে আমরা বলবো যে 1:1 অনুপাতটি সমানুপাত। কারণটা লিখে দিব, কারণ পূর্বপদ ও উত্তরপদ সমান।
ঠিক আছে, আমার পেনের কালিটা একটু শেষ হয়ে গেছে, আমি এটা ঠিক করে নিই। তাহলে এটা আমার হয়ে গেল। দেখো এটা এটা আমার 3 নম্বর অঙ্ক। হ্যাঁ, এটা আমার 3 নম্বর অঙ্ক। এবার আমরা 4 নম্বর অর্থাৎ একের যে লাস্ট অঙ্ক সেটা দেখব। এটা কালো কালি না করে এটা লাল কালি করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে তোমাদের। কষে দেখি 5.1। তোমাদের কিন্তু প্রতিটি অঙ্ক বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, কারণ এখন দেখো আমাদের 2025 সালে যে মাধ্যমিক এক্সামটা হলো, সেখানে কিন্তু তুমি যদি কোশ্চেন দেখো তাহলে দেখবে 35 থেকে 40% বই থেকে হুবহু টুকে দিয়েছে। আর যে 60% কোশ্চেনটা এসেছে সেটা কিন্তু বইয়ে আছে, কিন্তু একটু সংখ্যা আলাদা কিংবা একটু ঘুরে দিয়েছে। সে কারণে অনেকে হয়তো বলছে 2025 সালের কোশ্চেন কঠিন হয়েছে, কিন্তু কঠিন না। কেউ যদি বুঝে করেছে তার কাছে কিন্তু একদম ইজি কোশ্চেন হয়েছে সেটা। তো সবকিছু তোমাদের যে বই থেকে দিবে এটা মানে না, তোমাদের যদি প্রত্যেকটা লাইন প্রত্যেকটা জায়গা তোমাদেরকে বুঝে বুঝে করতে হবে। সেটা অঙ্ক হোক কিংবা জীবন বিজ্ঞান কিংবা ভৌত বিজ্ঞান, প্রতিটি জায়গা, কোনো জায়গা তোমাকে মুখস্থ করা চলবে না। চলো 4 নম্বর, 1-4। এখানে দেখো বলেছে 1.2 কিগ্রা ও 60 গ্রাম। তাহলে আমরা দেখো একইভাবে এখানে দেখো কিলোগ্রাম, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। তাহলে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। এখন আমাকে এই কিলোগ্রাম এবং গ্রাম এটা এখানে বলে দেওয়া আছে। তাহলে এখন আমি কিলোগ্রাম থেকে গ্রামের দিকে যাব। তাহলে এখানে 1.2 কিগ্রা আছে, এই যেখানে আছে 1.2 কিগ্রা। এই সংখ্যাটাকে আমি গ্রামে কনভার্ট করব। তাহলে 1.2 গুণ, এখানে দেখো কিলোগ্রাম, কিলোগ্রাম থেকে গ্রামে যাব, তাহলে যেখান থেকে যাব সেটা হবে 1, পরে যত ঘর যাব ততগুলো শূন্য। তাহলে এখানে 1 থেকে 1-এর পরে 3টে শূন্য, তাহলে এটা হয়ে গেল আমার গ্রাম। এখন দেখো এটা আমরা গুণ করব। গুণ করার টেকনিকটা আমি বলে দিলাম কিছুক্ষণ আগে, যে তোমাদের গুণ আলাদা করে করার দরকার নাই। কি হবে, এখানে কটা শূন্য আছে? 3টে শূন্য আছে। 3টে যদি শূন্য থাকে তাহলে তোমাদের এখানে 3 ঘর পরে কি হবে? 3 ঘর পরে দশমিকটা হবে। তাহলে এখানে 2 ছিল, 2 এর পরে 3 ঘর, তাহলে দশমিকের পরে শুধু 2, 3 ঘর, তাহলে 1 ঘর হলো, 2 ঘর, 3 ঘর। তারপরে দশমিক দিয়ে শূন্য, সেটা লিখলে হবে না লিখলে হবে। তাহলে অ্যাকচুয়ালি এটা গুণ করলে হবে 1200 গ্রাম। এখন বলেছে 1.2 কিগ্রা ও 60 গ্রামের অনুপাত। তাহলে 1.2 কিগ্রা মানে 1200 গ্রাম। এখন আমরা করব 1200 গ্রাম ও 60 গ্রাম এর অনুপাত কি হবে? 1200 আর 60, তাহলে 1200:60, এই জায়গাটা আলাদা। তাহলে এখানে দেখো এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, তাহলে শূন্য শূন্য কেটে গেল, তাহলে 120:6। আবার 6 দিয়ে 120-কে কেটে যাচ্ছে, 6 দুগুণে 12, শূন্য, এদিকে থাকবে 1। এই ক্ষেত্রে দেখো তোমার যে পূর্বপদ, সেই পূর্বপদটা এখানে কি বড়। যদি পূর্বপদ বড় হয় তাহলে আমি একটু আগে কি বললাম, যদি পূর্বপদ বড় হয় তাহলে সেটাকে আমরা বলবো তোমার গুরু অনুপাত। এবং এটা তাহলে সেটাই আমরা করে নিচ্ছি, 20:1 অনুপাতটি গুরু অনুপাত। কারণ কারণ কি, কারণ 20/1, তাই তো? তার মানে 20 এটা কার থেকে বড়? 1-এর থেকে বড়। যদি 1-এর থেকে বড় হয় তাহলে সেটাকে, সেই সংখ্যাটাকে আমরা বলবো, যদি 1-এর থেকে বড় হয় তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলবো গুরু অনুপাত। হয়ে গেল। চলো পরের নেক্সট অঙ্ক 2-এর 1 থেকে শুরু করবো এবার।
দেখো 2-এর 1 নম্বর অঙ্ক কি বলেছে, এই অঙ্কগুলো তাই যে পি কিগ্রা এবং কিউগ্রাম অনুপাতটি লিখি। শুধু আমাকে অনুপাতটা লিখতে হবে। এখানেও কি বলেছে, কিলোগ্রাম থেকে গ্রামে যেতে হবে। তাহলে আমাকে পি কিগ্রা আছে, এখন এই পি কিগ্রাকে যদি আমি গ্রামে যাই, একটু আগে দেখলাম কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে পি কে আমি 1000 দিয়ে গুণ করব। যখনই গুণ করে নিলাম তার মানে এটা গ্রাম হয়ে গেল। এখন এটা হবে 1000 পি এত গ্রাম। এবার দেখো এখানে আমাকে বলেছে পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাত, তাহলে পি কিগ্রা মানে 1000 পি, তাহলে আমরা লিখবো এখানে 1000 পি ও কি আছে কিউ গ্রাম, কিউ 1000 পি ও কিউ গ্রাম এর অনুপাত, শুধু অনুপাতই নির্ণয় করতে দিয়েছে আমাকে। তাহলে অনুপাতটা কি হবে, 1000 পি ইজ টু কিউ হয়ে গেল। শুধু এটাই, অনুপাতটা নির্ণয় করতে দিয়েছে, আর কিছু না। চলো নেক্সট অঙ্ক। নেক্সট 2 নম্বর দেখো লেখা আছে এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাতটি নির্ণয় কখনো সম্ভব হবে, লিখি। এক্স দিন আর বলেছে জেড মাস। এখন এক্স দিন আছে আর জেড মাস, আর মাসকে কিন্তু আমি দিনে কনভার্ট করতে পারবো, মাসকে কিন্তু আমি দিনে কনভার্ট করতে পারবো, তার মানে অনুপাত নির্ণয় করা অবশ্যই সম্ভব। কেন বলছি দেখো, জেড মাস, জেড মাস আমরা জানি 1 মাস মানে হলো 30 দিন। তাহলে এখানে জেড কে আমি যদি 30 দিয়ে গুণ করে দিই তাহলে সেটা আমার দিন হয়ে গেল। দিন যদি হয়ে যায় তার মানে এটা হবে 30 জেড দিন। কি বলা হয়েছে আমাকে এখানে, যে এক্স দিন ও জেড মাস মানে হলো 30 জেড দিন এর অনুপাত সমান কি হবে, এক্স ইজ টু 30 জেড। দেখো হলো। এবার নেক্সট অঙ্ক দেখো, নেক্সট আছে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত। তাহলে আমরা একটা অনুপাত ধরে নিচ্ছি, ধরি একটি অনুপাত সমান এ ইজ টু বি। একটা অনুপাত আমরা ধরে নিলাম এ ইজ টু বি। কি বলেছে, যে অনুপাতটা আমার আছে তার ব্যস্ত অনুপাত। তাহলে এখন এ ইজ টু বি এর ব্যস্ত অনুপাত কি হবে, এ ইজ টু বি এর ব্যস্ত অনুপাত, এ ইজ টু বি এর ব্যস্ত অনুপাত তাহলে বি ইজ টু এ। ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত, মিশ্র অনুপাত মানে এই যে একটা অনুপাত ছিল আর একটা ব্যস্ত অনুপাত, এদের আমরা মিশ্র অনুপাত নির্ণয় করব। তাহলে এখন এ ইজ টু বি ও বি ইজ টু এ এর মিশ্র অনুপাত, মিশ্র অনুপাতটা কি হবে দেখো, আমরা মিশ্র অনুপাত মানে যৌগিক অনুপাত। আমরা একটু আগে দেখলাম যে এ ইজ টু বি ও এটা বি ইজ টু এ, তার মানে এটা পূর্বপদ হলো এ আর এখানে পূর্বপদ হলো বি। মিশ্র অনুপাত নির্ণয় করার জন্য কি করতে হয়, পূর্বপদ দুটি গুণ করে দিতে হয়, মাঝে থাকবে ইজ টু, ওদিকে উত্তর পদ দুটো গুণ করে দিতে হয়। তাহলে দেখো এখানে এখানে কি হলো আমার, এ বি ইজ টু বি এ, এটা কি 1:1। এখন দেখো এর মিশ্র অনুপাতটা তাহলে কি অনুপাত হবে, একটা অনুপাত এবং তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাতটা 1:1। কি ধরনের অনুপাত, এটা একটা কি ধরনের অনুপাত, এটা হলো আমার 1:1, মানে পূর্বপদ এবং উত্তরপদ যদি সমান হয়ে যায় তাহলে সেই অনুপাতটাকে আমরা বলবো সমানুপাত। তার মানে আমরা পুরো যে লাইনটা আছে যে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত
তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, এর যে মিশ্র অনুপাত সেটা 1:1, তার মানে এখানে আমরা যে কি ধরনের অনুপাত পাবো, তাহলে আমরা পাবো সমানুপাত। আমরা এখানে পেয়ে যাব সমানুপাত। তাহলে দেখো এবার পরের যে অঙ্কটা আছে কি, যে একটা কিছু অনুপাত দেওয়া আছে এবং সেই অনুপাতগুলোর আমাকে মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে। এটা কত নম্বর অঙ্ক হলো, এটা তোমার হলো আমার 3 নম্বর অঙ্ক। হ্যাঁ, 2-এর 3 নাম্বার। চলো পরের অঙ্ক, নেক্সট। নেক্সট অঙ্ক আছে যে অনুপাত দেওয়া আছে কিছু, a/b is to c, b/c is to a, এবং আছে c/a is to b এর মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত মানে সেটা কি, যৌগিক অনুপাত। এখানে কিন্তু 3টি সংখ্যা আছে, আমি কমাগুলো তোমাদের আমি অন্য কালিতে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, আর এটা একটা অনুপাত। এখন দেখো এই 3টে অনুপাতের a/b এটা হলো পূর্বপদ, b/c এটা পূর্বপদ, c/a এটা পূর্বপদ। তাহলে আমরা মিশ্র অনুপাত নির্ণয় করার জন্য প্রথমে কি করতে হয়, পূর্ব পদগুলোকে গুণ করতে হয়। a/b, b/c, c/a ইজ টু, এরপরে কি করতে হয়, উত্তর পদগুলোকে, উত্তর পদ আছে c/a/b, তাহলে c গুণ a গুণ b। এবার দেখো এখানে b কেটে গেল, c কেটে গেল, a কেটে গেল, তাহলে এখানে 1:a/b/c। তাহলে এটাই হলো আমার যে অনুপাতগুলো দেওয়া ছিল তার মিশ্র অনুপাত। বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্ক। এটা তোমার হলো, আমি নাম্বারগুলো দেওয়া হচ্ছে না বারবার, এটা তোমার হয়েছে আমার 4 নাম্বার অঙ্ক। চলো নেক্সট অঙ্ক 5। নেক্সট আছে 5 নাম্বার অঙ্ক। বলছে একটা অনুপাত দেওয়া আছে x² = yz, এবং কোন ধরনের মিশ্র অনুপাত xy/z² হবে হিসাব করে লিখি। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ধরে নিব একটা যে কোন অনুপাতের মিশ্র অনুপাত। তাহলে এখানে আমরা কোন অনুপাত ধরি অনুপাতটি a/b ধরে নিলাম। এটা আমি অনুপাতটা জাস্ট ধরে নিলাম যে অনুপাতটি সমান a/b। এখন দেখো কি আছে, x² = yz, এবং কোন অনুপাত সেটা আমি ধরে নিয়েছি a/b, এর মিশ্র অনুপাত, এর মিশ্র অনুপাত। তাহলে এর মিশ্র অনুপাতটা কি হবে, দেখো পূর্বপদ এখানে কি আছে x², আর এখানে পূর্বপদ আছে a, তাহলে মিশ্র অনুপাত হলো আমার x²a ইজ টু, দেখো এখানে উত্তরপদ আছে yz আর এখানে আছে b, তাহলে এখানে হলো আমার yz/b। এটা আমার মিশ্র অনুপাত, আমরা নিজেরা বের করলাম। আর বইয়ে দেওয়া আছে xy/z², আমরা যেটা এখানে বের করলাম এটা, এবং বইয়ে যেটা দেওয়া আছে সেটা শর্ত অনুসারে সমান হয়। তাহলে আমরা করব যে শর্তা অনুসারে আমরা কি বের করলাম, x²a ইজ টু মানে এখানে বাই yz/b সমান, বইয়ে দেওয়া আছে xy/z²। এখন দেখো আমাকে a/b এর মান নির্ণয় করতে হবে। তাহলে এটা হয়ে গেল, a/b নির্ণয় করার জন্য আমরা কোনাকুনি গুণ করছি। দেখো যেহেতু আমাকে a/b এর মান নির্ণয় করবো, তাহলে এই সংখ্যাটাকে আমি এদিকে রেখে দিলাম। এখন আমরা কি করছি, আমরা এখানে এই যে a/b আছে, a/b কে আমি এদিকে রেখে দিলাম। এবার দেখো এখানে
বি কে তো আমি কিছু করছি না, তার মানে এদিক থেকে যাবে ওয়াই জেড আর এক্স ওয়াই কি হবে গুণ, অ্যাকচুয়ালি এখানে হবে এক্স ওয়াই গুণ ওয়াই জেড। নিচে কি হবে দেখো, আমি একে কিছু করিনি, তাহলে এদিকে আছে এক্স স্কোয়ার আর এখানে আছে জেড স্কোয়ার, তার জন্য এখানে হবে এক্স এর স্কোয়ার গুণ এ স্কোয়ার। এবার দেখো এ বাই বি সমান এবার এখানে আছে এক্স স্কোয়ার, নিচে আছে দুটো এক্স, উপরে আছে একটা এক্স, তাহলে উপরে একটা এক্স নিচের একটা এক্স কেটে গেল, তাহলে উপরে থাকছে ওয়াই স্কোয়ার জেড, নিচে থাকছে এক্স এ স্কোয়ার। এটাই তো আমার এ ইজ টু বি, আর এ ইজ টু বি ওয়াই স্কোয়ার জেড ইজ টু এক্স এ স্কোয়ার। তার মানে আমাকে যে অনুপাতটি এখানে নিতে হবে সেটা হলো যে সেই অনুপাতটি হলো এ ইজ টু বি মানে ওয়াই স্কোয়ার জেড ইজ টু এক্স স্কোয়ার ওয়াই। এটাই আমার এখানে আছে, আমাকে এইভাবেই তোমাকে এই অঙ্কটা করতে হবে। আর আর কিছু আছে এখানে তোমার এ আমরা এখানে নিয়ে নিচ্ছি, এ তো হবে না, জাস্ট সময় এক মিনিট এইখানে হবে ও, এক মিনিট দেখো এখানে এখানে একটু ভুল হয়েছে, এ বাই বি আছে এক্স এর স্কোয়ার আর এখানে ছিল জেড স্কোয়ার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমাদের এ তো হবে না, না ঠিক আছে ঠিক আছে, এখানে হবে জেড স্কোয়ার, তাহলে উপরে ওয়াই স্কোয়ার নিচে উপরে একটা জেড নিচের একটা জেড যদি কাটে এখানে জেড কেটে যাবে, এখানে হবে এক্স জেড ওয়াই স্কোয়ার ইজ টু এক্স জেড। হ্যাঁ এবার ঠিক আছে দেখো তোমরা, ওয়াই স্কোয়ার ইজ টু এক্স জেড একদম। এখানে আমি এটাকে এখানে ধরে মানে জেডের জায়গায় এই ধরেছিলাম বলে ওটা এখানে ভুল হয়েছিল, দেখো এবার দেখো ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক। তোমাদের এই অঙ্কগুলো এমন ভাবে করতে হবে যেন এই অঙ্কগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ক্লাস 7-এর অঙ্ক, হ্যাঁ মানে সব অঙ্কগুলো তোমাদের কি নিজের দিকে করা উচিত। আমি করে দিচ্ছি দেখো, এবং প্রতিটি অঙ্ক তোমরা নিজেরা করে আমার ভিডিওর সঙ্গে মিলে নাও। তাহলে দেখো 6 নম্বর অঙ্কটা কি আছে, 6 নম্বরে আছে যে কিছু অনুপাত দেওয়া আছে, অনুপাতগুলির ব্যস্ত অনুপাত নির্ণয় করতে হবে এবং সেই ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত। তাহলে এখানে আছে এক্স এর স্কোয়ার ইজ টু ওয়াই জেড বাই এক্স। এই যে অনুপাতটি আছে এর ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত কি হবে এই অনুপাতটির ব্যস্ত অনুপাত? এই যে পূর্বপদ আছে আর উত্তরপদ আছে, জাস্ট উত্তরপদকে পূর্বপদে করে দাও আর পূর্বপদকে উত্তরপদে করে দাও, মানে জাস্ট উল্টে দাও, ওয়াই জেড বাই এক্স ইজ টু এক্স এর স্কোয়ার। পরের অনুপাতটি আছে ওয়াই স্কোয়ার ইজ টু জেড এক্স বাই ওয়াই। এর ব্যস্ত অনুপাত কি হবে? জেড এক্স বাই ওয়াই ইজ টু ওয়াই স্কোয়ার। পরের অনুপাতটি আছে জেড স্কোয়ার ইজ টু ওয়াই এক্স বাই জেড। এর ব্যস্ত অনুপাত সমান, তাহলে কি হবে এটা ওয়াই এক্স, ওয়াই জেড নয় ওয়াই এক্স বাই জেড ইজ টু জেড স্কোয়ার। আমাকে কি বলেছে, যে অনুপাতটা দেওয়া আছে তাদের ব্যস্ত অনুপাত প্রথমে নির্ণয় করতে বলেছে এবং এই ব্যস্ত অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমরা এবার করব অতএব ওয়াই জেড বাই এক্স ইজ টু এক্স এর স্কোয়ার কমা, পরের সংখ্যা আছে জেড এক্স বাই ওয়াই ইজ টু ওয়াই স্কোয়ার কমা ওয়াই এক্স বাই জেড ইজ টু জেড স্কোয়ার। এর অনুপাত সমান কি হবে দেখো, পূর্বপদগুলোকে গুণ করে দাও, পুরো আমি নিচে করছি, পূর্বপদগুলো কি আছে ওয়াই জেড বাই এক্স গুণ জেড এক্স বাই ওয়াই গুণ ওয়াই এক্স বাই জেড ইজ টু, উত্তর পদে কি আছে এক্স এর স্কোয়ার ওয়াই এর স্কোয়ার
জেড স্কোয়ার। এখন দেখো এখানে এক্স এক্স কাটলো, ওয়াই ওয়াই কাটলো, আর কি কাটছে, জেড জেড। তাহলে এদিকে থাকছে তোমার এক্স ওয়াই জেড, আর এদিকে থাকছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন দেখো এখানে এক্স ওয়াই জেড, আর এখানে দুটো করে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এখানে আমরা এদিকে হবে 1:2, এদিকে থাকবে শুধু এক্স ওয়াই জেড। এটাই আমাদের 2 এর অঙ্কগুলো শেষ। চলো আমরা চলবে এবার 3-এর অঙ্কগুলো। 3-এ বলেছে নিম্নলিখিত মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। নিম্নলিখিত যে আমাদের অনুপাতগুলো আছে তাদের। চলো এবার আমরা নেক্সট অঙ্ক করব 3-এর। দেখো 3-এর 1, এখানে কি আছে 3-এর 1-এ, নিম্নলিখিত গুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। তাহলে এখানে কি আছে, 4:5, 5:7 এবং 9:11। এই যে অনুপাতটা আছে এর মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে। আমরা মিশ্র অনুপাত নির্ণয় করার জন্য আমরা বারবার বলছি যেটা এই যে পূর্ব পদগুলোকে গুণ করতে হয়, মাঝে ইস্টু, তারপরে উত্তর পদগুলোকে গুণ করে দিতে হয়। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমাকে কমেন্টে জানাও। আমি পরের অঙ্কটা করছি। ঠিক আছে, করে দিচ্ছি তোমাদের। তাহলে এর মিশ্র অনুপাত কি হবে, মিশ্র অনুপাত কি আছে, পূর্ব পদগুলো 4:5:9 ইস্টু উত্তর পদে আছে 5:7, এই 5:7:11। তাহলে এখানে দেখো 4×5=20, 9×2=18, অর্থাৎ এটা হলো আমার 180 ইস্টু। আর একটা জিনিস করতে পারো, আমরা যদি গুণ না করি, দেখো এখানেও 5 আছে এখানেও 5 আছে, 5 কেটে গেল। তাহলে এখানে থাকলো 4×9, আর এদিকে থাকলো 7×11। আর কিছু হচ্ছে, আর কিছু আমার হচ্ছে না এখানে। তাহলে এখানে হবে 4×9=36 ইস্টু 7×11=77। দেখো 1 নম্বর অঙ্কটা। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক আমরা দেখব যে একইভাবে মিশ্র অনুপাত বের করব। 2, এবার 3-এর 2-এরটা দেখো। আমরা সংখ্যাটা পুরো লিখছি, এক্স প্লাস ওয়াই ইজ টু এক্স মাইনাস ওয়াই। একটা অনুপাত গেল, তারপরের অনুপাত আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার ইজ টু এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার ইজ টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এর কি নির্ণয় করবো আমরা, এর যৌগিক অনুপাত। দেখো যৌগিক অনুপাত জন্য পূর্বপদগুলো আমরা প্রথমে গুণ করব। পূর্বপদ আছে এখানে এক্স প্লাস ওয়াই, তারপর এখানে পূর্বপদ আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার, ওইখানে পূর্বপদ আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এর স্কোয়ার তার স্কোয়ার ইজ টু উত্তর পদগুলো আছে এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, আর আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবার আমরা দেখব ক্যালকুলেশনটা করতে হবে। এখানে এক্স প্লাস ওয়াই, এটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যা আছে তাই থাক। এইখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা কি, এক্স প্লাস ওয়াই, আর একটা হলো এক্স মাইনাস ওয়াই। এখন দেখো এখানে স্কোয়ার ছিল, তার মানে দুটোর মাথাতে স্কোয়ার হবে। এটা তো একটা ব্র্যাকেটের ভিতর ছিল, ফার্স্ট ব্র্যাকেট, তার মানে এটার ভিতরেই ছিল এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই। তাই এই যে সংখ্যাটা আছে না, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা থাকে কিন্তু আমার
আমি আরো চিহ্ন দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই চিহ্নটা থেকে মানে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা থেকে কিন্তু আমার এই সংখ্যাটা আসলো। ঠিক আছে, ইস টু আছে, ইস টু দিলাম। চলো পরে নেক্সট, এইখানে এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার। দেখো এখানে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর, এখানে এরকম আছে, এইখানে আছে এরকম যে, ঠিক আছে আমি আগে লিখে নিই। এটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার, এক্স এর স্কোয়ার মাইনাস, তাই তো এক্স স্কোয়ারটাকে আমি তো যদি এ ধরি এবং ওয়াই স্কোয়ারটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে সেটাই আছে, মানে যেটা আমি বলতে চাইছি যে এখানে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর, এই সংখ্যাটা এক্স এর স্কোয়ার তার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার এরকম আছে। তাহলে এটা হলো পুরোটা এ, এটা হলো পুরোটা বি। কি সূত্র হয়, এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার, এক্স এর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই তো এখানে লেখা হলো না, এটাই এখানে লেখা হয়েছে। তাহলে এই যে এটা থেকে কিন্তু আমার এই পুরো এই সংখ্যাটা আসলো। এবার দেখো আমি কি কি কাটছে, দেখো এখানে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, আবার এখানে আছে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, কেটে গেল। আর কি কাটছে, আর কাটছে এক্স মাইনাস ওয়াই, আর কিছু কাটছে না এখন আপাতত। আমরা দেখছি এবার এক্স প্লাস ওয়াই এখানে থাকলো, এখানে থাকলো, তাহলে শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার, আর এখানে থাকলো এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইজ টু, এইখানে পড়ে থাকলো তাহলে এক্স মাইনাস ওয়াই, আর আর পড়ে থাকলো এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার, এক্স এর স্কোয়ার মাইনাস ওয়াই এর স্কোয়ার। দেখো আর একটা জিনিস কাটছে, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কেটে গেল। এখানে আছে একটা এক্স মাইনাস ওয়াই, এখানে আছে দুটো এক্স মাইনাস ওয়াই, তাহলে আরো কেটে যাচ্ছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি পড়ে থাকলো এক্স প্লাস ওয়াই, এখানে ছিল দুটো, এখানে ছিল একটা, তার মানে এদিকে পড়ে থাকছে শুধু একটা এক্স মাইনাস ওয়াই ইজ টু, আমি যেগুলো কাটছে না সেগুলোকে আমি রেড কালি মারছি। এখানে একটা এটা এটা কেটেছিল এই লাইনে, হ্যাঁ এই লাইনে কোনটা কেটে কাটছে দেখো এটা, আর এই সংখ্যাটা একই রকম দেখতে, আবার এখান থেকে দুটো ছিল একটা কেটে গেল, এখানকার একটা কেটে গেল, তারপরে আমি এখানে লিখছি। এখন এদিকে ইজ টুর পরে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই সাইডে দেখো এ এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াইকে আমি কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স এর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দুই দিকে একই সংখ্যা, তার মানে ওয়ান ইজ টু ওয়ান। দেখো এটা আমার ফুল কমপ্লিট। তাহলে যে তোমাকে অনুপাতগুলো দেওয়া ছিল সেই অনুপাতগুলির যৌগিক অনুপাত কি হলো আমার, এক ইজ টু এক। চলো নেক্সট অঙ্ক। চার, চারের এক, কি আছে এখানে, এ ইজ টু বি সমান ছয় ইজ টু সাত, আর আছে বি ইজ টু সি সমান আট ইজ টু সাত। এখন এটাতে আমাকে বের করতে বলেছে এ ইজ টু সি এর মান কত হবে। তাহলে দেখো, এখানে আমরা কি করব, এ বাই বি সমান ছয় বাই সাত, এই যে ইজ টু আছে মানে এটাকে বাই করতে পারি আমরা। একইভাবে এখানে বি বাই সি সমান আট বাই সাত। এবার এই যে এ বাই বি এবং বি বাই সি আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে এ ইজ টু সি এর মান। এখন কি করব আমরা, এই যে দুটো আমি সংখ্যা পেলাম এদেরকে আমি গুণ করে দেবো, এ বাই বি গুণ বি বাই সি। এ বাই বি এর মান ছিল ছয় বাই সাত, আর বি বাই সি এর মান ছিল আট বাই সাত। এখন দেখো এখানে আমরা বি বি কেটে দিতে পারি, তাহলে অ্যাকচুয়ালি পড়ে থাকলো এখানে এ বাই সি, এখানে কিছু কাটাকাটি হচ্ছে না, ছয় আসতে আটচল্লিশ, সাত সাতে 49, তার মানে এখান থেকে আমরা ডাইরেক্ট এ ইজ টু সি সমান লিখতে পারি 48:49। দেখো ইজি হয়ে গেল। পরের নেক্সট অঙ্ক চলো, 4-2।
2 নম্বরটা দেখো, এখানে আছে a/b সমান 2:3, তারপরে আছে b/c সমান 4:5, এবং আর একটা সংখ্যা আছে c/d সমান 6:7। এখন এই অঙ্কগুলো না a/b মানে আমরা a/b করতে পারি, a/b মানে 2/3, এখানে আছে b/c মানে b/c 4/5, c/d মানে c/d সমান 6/7। এখন আমাকে বের করতে হবে a/d এর মান, তাহলে সবগুলোকে তুমি গুণ করে দাও। এখানে আমি যদি গুণ করে দিই তাহলে a/b অতএব গুণ b/c গুণ c/d, তাহলে এখানে ছিল 2/3 ইস্টু 4/5 ইস্টু 6/7 b/b/c/c, তাহলে শুধু a আর d থাকলো এদিকে। এদিকে কিছু কাটছে কি আমরা দেখবো, 6, 3 দুগুণে 6, আর না আর কাটছে না এখানে, তাহলে এখানে থাকলো a/d, এদিকে থাকছে তোমার 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এদিকে থাকছে তোমার 5 7 35, তাহলে a/d সমান 16:35। চলো পরের অঙ্ক। এবার আমরা নেক্সট 3 নম্বর অঙ্কটা দেখবো। 3 নম্বর অঙ্কতে কি আছে দেখো, যদি a/b সমান 3:4 হয়, কি হয়, a/b সমান 3:4 এবং b/c সমান 2:3, b/c সমান 2:3, তাহলে a/b/c এর মান নির্ণয় করো। তাহলে এটা সমান আমরা করতে পারি a/b সমান 3/4, আর এখানে দেখো b/c সমান আমরা করতে পারি 2/3। এখন আমাকে a/b/c এর মান নির্ণয় করতে হবে। অ্যাকচুয়ালি আমাকে নির্ণয় করতে হবে a/b/c। যদি গুণ করে দিই তাহলে b কেটে যাচ্ছে, b কে তো আমি পাবো না, তাহলে এখানে গুণ করব না, কি করব, এখানে দেখো b সমান কত আছে, এখানে 4, আর এখানে আছে b সমান 2। এখন এই 2 নম্বরে যে b সমান 2 আছে, ওই 2তে তুমি এখানে এই 2 এখানে গুণ করে দাও। তাহলে নিচে যদি আমি হরের সঙ্গে গুণ করি তাহলে লবের সঙ্গে গুণ করতে হবে। তাহলে এইখানে a/b সমান 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে অ্যাকচুয়ালি কি করলাম আমি, এই যে b এর মান, এইখানে যে b এর মানটা আছে না, এই দুইটা এখানে আমি পুট করলাম। এবার এখানে যেহেতু আমি b এর মান পুট করেছি, এইখানে b এর মান কত আছে, এইখানেও b এর মান আছে তোমার 4, মানে এইখানে আমি করেছি কি করেছি, এই দুইটা এখানে পুট করেছি। এইখানে আমার b এর মান কত আছে 4, এই 4টা কি করব আমি, এই 4টা আমি এরপরে এই b এ গুণ করব, এই b এ গুণ করব কিভাবে দেখো, এখানে তাহলে এই যে 4 আছে এখানে গুণ করে দিচ্ছি। তাহলে আমি যদি লবে 4 গুণ করি, নিচেও 4 গুণ করতে হবে। তাহলে এখানে b/c সমান 4 দুগুণে 8, 3 4 12। এখানে দেখো b এর মান 8 হয়ে গেল, এখানে দেখো b এর মান 8 হয়ে গেল। আমার এই যে জিনিসটা করা অ্যাকচুয়ালি করলাম এই কারণেই যে b এর মানটা দুই জায়গাতেই সমান করব সেই কারণে। এখন এখানে ছিল b এর মান 4 আর এখানে ছিল b এর মান 2, কোনো কিছুই না, এখানে যে b এর যে মানটা 2 আছে সেই 2 কে এখানে গুণ করব, আর এখানকার যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা এখানে গুণ করব, এটাই হলো নিয়ম। এখন আমাকে নির্ণয় করতে হবে a/b/c এর মান। দেখো a এর মান কত হয়েছে, আমি 6, b এর মান পেয়েছি 8, এখানেও 8, c এর মান পেয়েছি 12। তাহলে এখানে আমি 2 দিয়ে যদি কাটি, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। দেখো বুঝতে পেরেছো কি? আমরা নেক্সট অঙ্ক দেখব। নেক্সট সেম 4-এর আমরা করলাম কয়েকটা, 4-এর করলাম আমরা, এখন 3 নম্বর অঙ্ক। এবার করব 4-এর 4। দেখো 4-এর 4-এরটা দেখো, একই অঙ্ক এবং
একই সব। এক্স ইজ টু ওয়াই সমান 2:3, এক্স ইজ টু ওয়াই সমান 2:3, এবং ঠিক আছে এবং দেবো না, এবং আছে ওয়াই ইজ টু জেড সমান 4:7। তাহলে এটা সমান আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই সমান 2/3, আর এখানে লিখতে পারি ওয়াই বাই জেড সমান 4/7। এখন দেখো এখানে আমাকে সেম এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর মান নির্ণয় করতে হবে। তার মানে ওয়াই এর মানকে একই করার জন্য এখানে ওয়াই এর মান কত আছে 4, ওই 4কে আমরা এই ওয়াই এর সঙ্গে গুণ করে দেবো। নিচে যদি 4 গুণ করি উপরেও 4 গুণ করতে হবে। আর এখানে কি করব, ওয়াই এর মান ছিল 3, এখানে 3 গুণ করে দিব, তাহলে উপরে গুণ করলে নিচেও 3 গুণ করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে আমার এক্স বাই ওয়াই সমান 4 দুগুণে 8, 3 4 12। এখানে দেখো ওয়াই বাই জেড 3 4 12, 3 7 21। তাহলে আমাদেরকে মান বের করতে হবে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড। তাহলে এক্স এর মান কত, এখানে 8, ওয়াই এর মান কত হলো 12, জেড এর মান হলো তোমার 21। তাহলে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড এর মান হবে 8:12:21। কাটাকাটি হবে না, কারণ এখানে লাস্টে 21 আছে। আবার এগুলো তো কাটে না, দেখো একই সংখ্যা দিয়ে আমি 3টাকে কাটতে পারছি না এখানে। চলো নেক্সট অঙ্ক। নেক্সট আছে তোমার 5-1। 5-1 কি আছে দেখো, এক্স ইজ টু ওয়াই সমান 3:4 হলে 3y মাইনাস এক্স ইজ টু 2x প্লাস ওয়াই কত হবে নির্ণয় করি। তাহলে এখানে আছে এক্স ইজ টু ওয়াই সমান 3:4। এখানে আমরা কি করব, এটা আছে, এটাকে আমরা এক্স বাই ওয়াই সমান 3/4 করতে পারি। এখন এখানে যেটা করতে হবে সেটা হলো আমরা এটা করে নেব যে এক্স সমান 3কে এটা ধরে নিব আমরা, এবং ওয়াই সমান 4কে। এখানে যে কে কে হলো এখানে বাস্তব সংখ্যা। এখন আমাদের দেখুন এখানে একটা সংখ্যা আছে যে 3y মাইনাস এক্স ইজ টু 2x প্লাস ওয়াই। এই সংখ্যাটাই আমরা 3y মাইনাস এক্স বাই 2x প্লাস ওয়াই। এখানে দেখো আমি এক্স এর মান পেয়েছি এবং ওয়াই এর মান পেয়েছি, এটাকে আমি এখানে জাস্ট পুট করব, আমাকে এটার অনুপাতটা নির্ণয় করতে দিয়েছে। মানে এই যে সংখ্যাটা আছে, এই যে অনুপাতটা আছে, এই অনুপাতটার আমাকে অনুপাত নির্ণয় করতে দিয়েছে। তাহলে 3 ওয়াই এর মান কত আছে এখানে 4কে মাইনাস এক্স এর মান আছে এখানে 3কে, চলো নিচে 2 এক্স এর মান কত আছে এখানে 3কে প্লাস ওয়াই এর মান আছে এখানে 4কে। তাহলে 3 4 12 কে মাইনাস 3কে, নিচে 3 দুগুণে 6কে প্লাস 4কে। আমি আবার এখান থেকে করছি, দেখো তাহলে 12কে থেকে 3কে বাদ দিলে হবে 9কে উপরে, নিচে 6 আর 4 আছে, তার মানে 10কে, কে কে কেটে গেল, তাহলে 9/10, 9:10। দেখো তোমরা বুঝতে পেরেছো কি? চলো নেক্সট অঙ্ক আমরা যাব। দেখুন এটা তোমরা যদি না বুঝতে পারো আরেকবার বলে দিচ্ছি আমি। কি ছিল এখানে এক্স ইস টু ওয়াই সমান 3:4, যে অনুপাতটা দেওয়া ছিল সেটাকে আমরা বাই আকারে লিখলাম। বাই আকারে লেখার পরে আমাকে যেহেতু এই অনুপাতটা দেওয়া আছে, এই অনুপাতটা থেকে আরেকটা অনুপাতের আমাকে মান নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, যে অনুপাতটা দেওয়া থাকবে সেখান থেকে আমরা দুটো যে রাশি আছে তার সেটাকে আমরা মানে বাই হিসাবে লিখে নিব। বা যদি জটিল কিছু থাকে এখানে এই জায়গাটাতে, সেখানে আমরা ওই দুটো অনুপাতের মান আমরা প্রথমে বের করব। বের করার পরে সেই অনুপাতগুলোকে আমরা ধরে নিব। এখানে কি ধরলাম, এক্স সমান 3কে এবং ওয়াই সমান 4কে। এখানে যে কে ধরা হয়েছে, কেটা হলো এখানে একটা বাস্তব সংখ্যা। আমরা বাস্তব সংখ্যা ক্লাস 9-এ দেখেছি যে বাস্তব সংখ্যার মধ্যে আমাদের কি কি সংখ্যা পড়ে। বাস্তব সংখ্যার মধ্যে আমাদের কি কি সংখ্যা আছে, বাস্তব সংখ্যার মধ্যে আছে আমাদের স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা। এই যে সংখ্যাগুলো আছে, এই সমস্ত সংখ্যাগুলোই হলো আমাদের বাস্তব সংখ্যা।
এখন আমাকে এটার মান নির্ণয় করতে দিয়েছে যে 3y - x = 2x + y। এইটাকে আমরা বাই আকারে লিখলাম, y এর মানে x এর মান এখানে পুট করে দিলাম, আমাদের অনুপাতটা চলে আসলো। তাহলে সেম অঙ্ক আমরা আবার এখানে দেখো 5/2 এরটা করবো। 5/2 দেখো এখানে আছে 5/2 কি আছে, a/b সমান 8:7। এইখানেও আমরা সেম, তোমাদের আমি কিছু আগে কথা বলিনি, দেখো তোমাদের দেখো এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ে উদাহরণে এই যে আমি যতগুলো অঙ্ক করছি না, উদাহরণে সব অঙ্কগুলো করে দেওয়া আছে। এর উদাহরণ অঙ্কগুলোর মধ্যে তোমরা বেশি বেশি করে দেখবে, যেমন পৃষ্ঠা নম্বর 79, 8 নাম্বার, 8, 9, 10, 11, চলো তুমি 12 দেখবে, 14, যেটা যে নিয়মটা আমরা এখন করছি সেটাই, যে নিয়মটা আমরা এখন করছি সেটাই দেখো 14 নম্বরে আমাদের 2 রকম ভাবে দেওয়া আছে। যেটা প্রথম নিয়ম, সেই নিয়ম আমরা করছি এবং এই নিয়মটা আমাদের বেস্ট এবং ভালো। দেখো তারপরে কি আছে, হ্যাঁ 13, 14 দেখবে, চলো 15, 16, যতগুলো উদাহরণের একটা অঙ্ক বাদ দেওয়া যাবে না, উদাহরণ সব অঙ্ক আমাদের প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে তোমরা 19, 20, 21, 22, 19, 20, 21, 22 মানে যতগুলো আমি বললাম তার মধ্যে সব থেকে বেশি এবং ভালো করে দেখতে হবে 19, 20, 21, 22, এই 4টে অঙ্ক একদম ভালোভাবে দেখবে। চলো আমরা নেক্সট এই অঙ্কতে চলে যাচ্ছি, a/b। আর এই যে আমি মাঝে এই কারণেই বলা, সেটা হলো যে আমরা যতগুলো অঙ্ক করছি সব কিন্তু আমাদের উদাহরণে আছে। উদাহরণকে যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি, অনুশীলনী অঙ্ক আমরা এমনিতেই পারা যাবে, তার মধ্যে অনুশীলনী অঙ্কগুলো করে নিতে হবে। এবার দেখো a/b সমান 8:7 আছে। এইখানে এই ক্ষেত্রে আমরা কি করব, যে ধরি a সমান 8k ও b সমান 7k। তাহলে আমরা k হলো বাস্তব সংখ্যা। আর একটা শর্ত এখানে লিখে দিবে যে k এর মানটা কখনো শূন্য হবে না, কারণ শূন্য একটা বাস্তব সংখ্যা হয়, k এর মান বাস্তব সংখ্যা হবে কিন্তু শূন্যটা বাদে। তাহলে শূন্য বাদে বাস্তব সংখ্যা। এবার কোন অনুপাতটা আমাকে নির্ণয় করতে দিয়েছে, 7a - 3b = 11a - 9b। এখানে আমার যে অনুপাতটা বেরোবে সেটা হলো 7:5, এটা প্রমাণ করতে দিয়েছে আমাকে। তাহলে এই ক্ষেত্রে 7a - 3b মানে y 11a - 9b। তাহলে 7 ইন্টু a এর মান আছে 8k -3 ইন্টু b এর মান আছে 7k, নিচে আছে 11 a মানে 8k -9 ইন্টু b মানে হলো 7k। তাহলে 7 আসতে 56k -3 7 21k বাই নিচে 88k -7 9 63k। চলো এখানে করি, 56 থেকে 21, তাহলে 6 থেকে 1 বাদ দিলে 5, 5 থেকে 2 বাদ দিলে 3, 35k। আর নিচে আছে তোমার 88 থেকে 63, তার মানে 8 থেকে 3 বাদ দিলে 5, 8 থেকে 3, আর 8 থেকে 6 বাদ দিলে 2, কে কে কেটে গেল, 5 দিয়ে যদি কাটি 5 7 35, 5 5 25, তার মানে এটা হবে 7:5। দেখো এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে যে 7:5 হবে, প্রুভড। চলো 3 নাম্বার। তাহলে নেক্সট আমরা দেখবো 3 নম্বরে আছে p/q সমান 5:7। এই ক্ষেত্রে আমরা ধরে নিব, ধরি p সমান 5k এবং q সমান 7k। k হলো বাস্তব সংখ্যা এবং k নট ইকুয়াল টু 0।
কে কখনো শূন্য হবে না। এবার এই ক্ষেত্রে আমাদের একটা শর্ত প্রথমে বলে দেওয়া আছে, পি মাইনাস কিউ সমান -4। তাহলে পি মাইনাস কিউ সমান -4। এখন এই ক্ষেত্রে আমাকে পি এর মান এবং কিউ এর মানটা বের করতে হবে, তো সেই কারণে এটা একটা শর্ত দেওয়া আছে। এই শর্ত থেকে আমরা প্রথমে কে এর মানটা বের করবো, ওই কারণে এই শর্তটা দেওয়া আছে। পি এর মান কত দেওয়া আছে দেখো, 5k মাইনাস কিউ এর মান দেওয়া আছে 7k সমান সমান -4। এখন 7 থেকে 5 বাদ দিলে হবে 2k, -2k -4, মাইনাস মাইনাস কাটলো, তাহলে কে সমান হবে 2। আমি ভেঙে করাচ্ছি তোমাদের। কে সমান হবে মাইনাস মাইনাস কেটে গেল 4/2, তাহলে কে সমান হবে 2। এখন কে সমান যদি 2 হয় তাহলে পি এর মান কত? পি এর মান হবে 5 ইন্টু কে এর মান আছে 2, তার মানে 5 দুগুণে 10, আর কিউ এর মান আছে 7 ইন্টু কে এর মান 2, তার মানে 7 দুগুণে 14। এবার আমাকে বের করতে দিয়েছে 3p প্লাস 4q এর মান। কি নির্ণয় করতে দিয়েছে? 3p প্লাস 4q এর মান। তাহলে 3 ইন্টু পি, পি এর মান কত পেয়েছি 10, প্লাস 4 ইন্টু কিউ, কিউ এর মান কত পেয়েছি 14। তাহলে 3 10 30, 4 4 16, 4 14 56, তাহলে 6 86। তাহলে 3p প্লাস 4q এর মান হয়ে গেল আমার 86। তাহলে আজকে আমার এই 5 পর্যন্তই থাক। আমরা নেক্সট যে ভিডিও সেখানে 6 থেকে 8 করে দেব। আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইবার করে নিও, এবং আরো ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইবার, লাইক এবং আরো অনেকের সঙ্গে শেয়ার করে অনেক ছাত্রকে বোঝা, মানে তারা যেন এই অঙ্কগুলো করতে পারে, সেটা তোমরা তাদেরকে সাহায্য করো।